আজকের বিষয়বস্তু আলোচনার যে বিষয়বস্তু সেটা মলিকুলার বায়োলজির মধ্যে যেটা পড়ব সেটা হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এবং তারপরে আমরা পড়ব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো এই দুটো পড়ার আগে প্রথমে আমরা পড়ব রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এই জিন যদি সবসময় তার ক্ষমতা জাহির করতেই থাকে তাহলে তো বিপদ। এবং সব জিন যদি সবসময় তার যা বক্তব্য সেটা যদি সে মলিকুলার বেসিসভাবে ব্যক্ত করতেই থাকে তাহলে বিপদ। কারণ আমরা জানি আমাদের প্রতিটা কোষ, লিভার সেল, লাং সেল, এনি টাইপ অফ সেল সে যাই হোক না কেন, সেই প্রত্যেকটা সেলে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোম একদম নির্দিষ্ট সংখ্যক, এবং সেই ক্রোমোজোমে জিনও নির্দিষ্ট সংখ্যক। অথচ প্রত্যেকটা জিন যদি সবসময় এক্সপ্রেস করতে থাকে তাহলে বিপদ। তো 2 টাইপস অফ সেল আমরা জানি, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এই সেলগুলো এক্সপ্রেশন কীভাবে করে, সেলগুলোর এক্সপ্রেশন কিভাবে আসে, যেমন মনে করো বাড়িতে তোমার ঘরে একটা লাইট আছে, তোমার ঘরে সেই লাইটটা জ্বালানোর জন্য তোমার নিজের কাছে একটা সুইচ আছে, এটা দিয়ে তুমি জ্বালাতে পারো, বা ওই সুইচটা দিয়ে অফ করতে পারো, বা ফিউজ আছে, ফিউজটা দিয়ে অফ করতে পারো, আবার মেইন মিটার দিয়েও কিন্তু অফ করতে পারো। তো ব্যাপার হচ্ছে যদি অন থাকে, বাল্বটা যদি অন অবস্থায় থাকে তাহলে আমার দেখো অফ করার জায়গা কতগুলো আছে। সেরকম এই যে অফ করার জায়গাগুলো আছে, এইগুলো দিয়ে আমরা যেমন বাল্বটার জ্বালানোটাকে কন্ট্রোল করছি, সেভাবেই আমরা কিন্তু আমাদের জিনকে তার এক্সপ্রেস হওয়ার থেকে কন্ট্রোল করতে পারি। তো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি, কীভাবে কন্ট্রোল করার প্রসিডিওর ব্যবহার করতে পারি। এবং একই কোষে, সেম কোষে যে এক্সপ্রেশন হচ্ছে বিভিন্ন রকম, কীরকম, কিছু জিন, সব জিন যদি সবসময় এক্সপ্রেস করতে থাকে তাহলে বিপদ। তাহলে পার্টিকুলার একটা জিন, মনে করো জিন একটা ব্ল্যাক কালারের জন্য জিন সেটা দরকার, তখন সেই নির্দিষ্ট জিনটা এক্সপ্রেশন করবে কিসের মাধ্যমে, একটা প্রোটিন সৃষ্টি করবে, প্রোটিন। আর এই প্রোটিন সৃষ্টি করতে গেলে তাকে কতগুলো প্রসিডিওরের মধ্যে আসতে হয়, যেটা সেন্ট্রাল ডগমা। কি হয় আমরা জানি, এই ডিএনএ থাকলো নিউক্লিয়াসে, একটু ভালো করে দেখো, এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ডিএনএ থেকে তৈরি হলো আরএনএ, আরএনএ থেকে স্প্লাইসিং হলো, তাহলে স্প্লাইসিং হওয়ার পরে মানে প্রথমে তৈরি হলো HN আরএনএ, তারপরে বাই স্প্লাইসিং তৈরি হয়ে যাবে mRNA। ইন কেস অফ ইউক্যারিওটিক কোষ, তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে থেকে এই mRNA তৈরি করলো, এরপরে এই mRNAটা নিউক্লিয়ার পোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এসে এখানে কি হবে না ট্রান্সলেশন,
এই ট্রান্সলেশনের মাধ্যমে এই এমআরএনএটা কী করবে, প্রোটিন, এই প্রোটিন সৃষ্টি হয়। এই যে সৃষ্টি হলো এটাই হচ্ছে এই জিনটার এক্সপ্রেশন। ইউক্যারিওটিক কোষের এই এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন আমরা অনেকগুলো লেভেলে কিন্তু আটকাতে পারি, ঠিক আছে, অনেকগুলো লেভেলে আমরা আটকাতে পারি। কীরকম? রেপ্লিকেশন লেভেলে আটকাতে পারি, ট্রান্সক্রিপশন লেভেলে আটকাতে পারি, তারপরে পোর্ট থেকে বেরিয়ে আসবে ট্রান্সপোর্ট লেভেলে আটকাতে পারি, স্প্লাইসিং লেভেলে আটকাতে পারি, তারপর তোমার ট্রান্সলেশন লেভেলে আটকাতে পারি। তাহলে এই আটকানো মানে কি, আমরা রেগুলেট করতে পারি। সেই জন্য ইউক্যারিওটিক সেলে অনেক রকম প্রসিডিওর আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেল কি, একটাই সেল, প্রোক্যারিওটিক হচ্ছে একটাই সেল, তার মধ্যেই কিন্তু সাইটোপ্লাজম। অতএব এখানে ট্রান্সক্রিপশন লেভেল, এই রেপ্লিকেশন লেভেল এখানে কিছু করার উপায় থাকে না। মেনলি আমরা যেটা করতে পারি ট্রান্সক্রিপশন লেভেল, এই ট্রান্সক্রিপশন লেভেলে আমরা আটকাতে পারি, ট্রান্সক্রিপশন লেভেলে আটকাতে পারি। আর কোথায় আটকাতে পারি না, আমরা দেখো রেপ্লিকেশনে আটকাতে পারি না, স্প্লাইসিং হয় না, এর নিউক্লিয়ার পোর নেই, তার মানে এই নিউক্লিয়ার পোরের মধ্যে দিয়ে আটকাতে পারি না। আর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন লেভেলে আটকাতে পারি। তো ট্রান্সলেশন লেভেলে আটকানোটা খুব সামান্য, মেনলি প্রিডমিনেন্ট হচ্ছে ট্রান্সক্রিপশন লেভেল। এই লেভেলেই কিন্তু প্রোক্যারিওটিক সেলে আমরা আটকাতে পারি জিন এক্সপ্রেশন। এখন কথা হচ্ছে যে যারা নতুন, তোমাদের ক্ষেত্রে জিন এক্সপ্রেশন কথাটা হয়তো একটা নতুন কথা মনে হতে পারে। এই জিন এক্সপ্রেশন লেভেল আমাদের ইউক্যারিওটিক কোষের যে আটকানোর প্রসিডিওরটা কীরকমভাবে হতে পারে, কারণ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু কোরামফেনিকেল আছে, টেট্রাসাইক্লিন আছে, বিভিন্ন জায়গায়, এগুলো আমাদের সিলেবাসে নেই, আমরা যাচ্ছি না। যদি স্টেট অনেক ডিটেলসে জানা যায়, জানার যদি প্রয়োজন হয় আমি পরে নাহলে কোশ্চেনের মাধ্যমেও দিতে পারবো, কিন্তু এখানে পড়িয়ে আমি অতটা বিস্তৃত যাচ্ছি না, কারণ এইগুলো ইউক্যারিওটিক লেভেল নেই। আর মূলত আমরা আটকাতে পারি প্রোক্যারিওটিক লেভেলে, ট্রান্সক্রিপশন লেভেলটাতে আমরা বিশেষভাবে আটকাতে পারি। কারণ একটা ট্রান্সক্রিপশন, একটা এমআরএনএ যদি হয় ট্রান্সক্রিপ্ট অবস্থায়, যদি যেটা বেরোবে, তার কিন্তু কতগুলো একটা ট্রান্সক্রিপশনের মেইন তিনটে ইউনিট থাকে। কী ইউনিট থাকে? একটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, একটা হচ্ছে জিন রিজিয়ন, মানে জিন বলতে স্ট্রাকচারাল জিন রিজিয়ন, আর হচ্ছে টার্মিনেটর। এই তিনটে থাকবেই। এছাড়াও আপার স্ট্রিম এবং ডাউন স্ট্রিম থাকতে পারে, কিন্তু মূলত তিনটে। কি থাকবে না, 1 নম্বর থাকতে হবে প্রোমোটার রিজিয়ন, 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল রিজিয়ন, 3 নম্বর হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। তো এইখানে আমরা কোনোভাবে যদি আটকাতে পারি তবেই জিনটা রেগুলেট করতে পারি। এবার জিন আটকাবো কী করে, জিনের রেগুলেশনটা আটকাবো কী করে, তারও প্রসিডিওর রয়েছে। সেই প্রসিডিওরটা আমরা আজকে ডিটেলসে পড়ব। যেমন মনে করো প্রোক্যারিওটিকে কি হয় না, আমরা যদি একটা এমআরএনএ, তার মানে ডিএনএ থেকে, এই যদি ডিএনএ হয়, এই ডিএনএর আমরা 3' নেব নিশ্চয়ই, 3' to 5', আমি বলে দিচ্ছি না কোনটা। তাহলে সেখান থেকে আসবে হচ্ছে 5' to 3' এমআরএনএ। এটা তাহলে এমআরএনএ আসবে। এই এমআরএনএ আসার পরে এর প্রোমোটার রিজিয়ন, তাহলে এখানে একটা প্রোমোটার রিজিয়ন থাকে, প্রোমোটার রিজিয়ন, তারপরে তার একটা অপারেটর রিজিয়ন থাকে, তারপরে তার স্ট্রাকচারাল রিজিয়ন থাকে। স্ট্রাকচারাল রিজিয়ন কি, ইকোলার ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনটে জিন একসঙ্গে, মনোসিস্টোনিক মানে পলিসিস্টোনিক, ইয়ের ক্ষেত্রে পলিসিস্টোনিক হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জেনে এসেছি। এটা হচ্ছে ZYA, এই তিনটে জিন এরা তৈরি করতে পারে। এই তিনটে জিনের মূল জিনটা কি না, জেড জিন। এই জেড জিনের মাধ্যমে কি তৈরি করে না, বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডের একটা এনজাইম, যেটা কি করে না, একটা
ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি না, ল্যাকটোজ, যেটা মিল্ক দুধে পাওয়া যায়, তাকে ভেঙে কি করবে না গ্যালাক্টোজ এবং দুটো মনোস্যাকারাইড গ্যালাক্টোজ এবং গ্লুকোজে পরিণত করবে। আর ওয়াই কি, পারমিয়েজ। পারমিয়েজ হচ্ছে কি একটা এমন একটা পারমিয়েজ একটা প্রোটিন তৈরি করবে, ল্যাক পারমিয়েজ, সেটা পারমিয়েবিলিটি বাড়াবে কার, সেল মেমব্রেনের। কার পারমিয়েবিলিটি, ল্যাকটোজকে ঢুকতে দেবে, ল্যাকটোজকে প্রবেশ করতে দেবে, তার পারমিয়েবিলিটি বাড়াবে। আর এ কি এনজাইম তৈরি করবে না, ট্রান্স অ্যাসিলাইটেজ। মেইনলি এর কাজ জানা নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বিজ্ঞানীরা ধারণা করে সেটা হচ্ছে গ্লাকটোজকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। আরেক ধরনের মতও আছে, সেটা হচ্ছে কি অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার করে। যাই হোক, ওটা সম্পর্কে অত ডিটেলসে আমাদের অত নলেজ নেই, মানে বিজ্ঞানের অত নলেজ নেই, সেই জন্য ওটা আমাদের জানানোর অত দরকার নেই। তো এই যে ট্রান্স অ্যাসিটাইলেজ তিনটে এনজাইম তৈরি করে, এই তিনটে এনজাইমের মাধ্যমেই কিন্তু কি হবে, ল্যাকটোজের মেটাবলিজমটা ঘটবে। দেখো এই যে কথাগুলো বলছি, নতুন যদি হয়ে থাকো তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, নোটটা দিয়ে দিয়েছি ওই জন্য আগে, যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে কি হয়, নর্মালি যদি এরকম হয়, একটা যদি এই যে টোটাল জিনিসটা প্রোমোটার অপারেটার আর হচ্ছে স্ট্রাকচারাল জিন, এই তিনটেকে নিয়ে আমরা এদেরকে বলি কি অপেরন। তাহলে অপেরন কাকে বলবো না, গ্রুপ অফ জিনস ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ করবে এবং একটি প্রোটিন সৃষ্টি করবে, তাদের বলবো অপেরন। তাহলে অপেরনের পার্ট কিন্তু প্রোমোটার, অপারেটার, স্ট্রাকচারাল জিন। এবং এটা যদি কন্টিনিউয়াস এভাবে হতেই থাকে তাহলে কী অবস্থা হবে। দেখো ব্যাকটেরিয়ার মেইন ফুড কি, গ্লুকোজ। সে যদি গ্লুকোজ পায় তাহলে তার তো আর ল্যাকটোজের দরকার নেই। যেমন মনে করো, তুমি একটা গল্প বলে ভালো বুঝতে হবে, মনে করো বাড়িতে সকালবেলা একটা পেপার আসলো, একটা নিউজ পেপার এসছে। প্রথমে কে দেখে, বাড়ির বাবা দেখছে। বাবা চা খেতে খেতে প্রথমে দেখলো ফাদার, সে কী দেখছে, পলিটিক্স দেখবে, তারপরে কি শেয়ার বাজার, যার যেটা দরকার সেগুলো সে দেখছে। এরপরে কি, দুপুরবেলায় মার কাছে গেল, মা কি দেখছে না, রান্না বান্নার কোনো জায়গা আছে কি না, যদি হাউস ওয়াইফ হয়। তারপরে কি দেখবে না, ফিল্মি জগতের কোনো কিছু কি ঘটনা এসব দেখছে, ফ্যাশন এসব দেখছে। তোমার যদি দাদা বা বড় কেউ থাকে, তাহলে সে যদি বেকার থাকে সে চাকরির খবর খুঁজে বেড়াচ্ছে। আর তুমি কি দেখবে না, নিটের কবে তুমি যদি দেখো পেপারটা, তখন দেখবে নিটের সম্পর্কে কখন কি আসছে, রেজাল্ট কি হলো, এনটিএ কি বললো। তাহলে সেম পেপার বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ইনফরমেশান নিচ্ছে, একদম ঠিক একইভাবে সেম সেলটা একই, কিন্তু এখানে বিভিন্ন রকম এনজাইম বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করছে। এই জন্য এইসব জিনগুলোকে বলা হয় স্মার্ট জিন। স্মার্ট জিন কেন বলা হচ্ছে না, এরা যখন প্রয়োজন তখন কাজ করবে, অন্য সময় সে নন ফাংশনাল থাকবে। তো নর্মালি এই ঘটনাটা ঘটবে আমাদের যে সিলেবাসে আছে ল্যাকটোজ অপেরনে কি আছে না, প্রোমোটার আছে, নেক্সট হচ্ছে অপারেটার, স্ট্রাকচারাল জিনের মধ্যে থাকছে কে, ZYA, এই হচ্ছে এমআরএনএটা বসে আছে। তো এই অবস্থায় সে কি করবে না, ল্যাক অপেরনের ক্ষেত্রে সে গ্লুকোজ যদি পায়, মিডিয়ামে যদি গ্লুকোজ পায়, তাহলে তাকে কষ্ট করে আর কিছু করতে হবে না, সে গ্লুকোজই নিয়ে নেবে খাবার হিসাবে। কিন্তু যদি ল্যাকটোজ পায় তাহলে কি হবে, এই যে অপেরনটা, এই যে ল্যাকটোজ অপেরনটা আছে, এর বাইরে, এর সঙ্গে নয়, তবে এনসিআরটিতে একসঙ্গে লাগিয়ে দিয়েছে, আমি একটু আলাদা করেই রাখি। তার আরেকটা পোর্শন আছে,
এরও প্রোমোটার থাকে। সে এটা হচ্ছে রেগুলেটরি জিন, আই ফর ইনহিবিটর নট ইনডিউসার। তো এও কিন্তু এমআরএনএ তৈরি করেছে, যেমন ডিএনএ থেকে এসছে। এ কী করবে না, একটা প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনের কাজই হচ্ছে এই অপারেটরে গিয়ে বসে থাকা, কভার করে থাকা। তো অপারেটর যদি বসেই থাকে, তাহলে যদি আমাকে পরবর্তী প্রোটিন জেড ওয়াই এতে প্রোটিন তৈরি করতে হয়, তাহলে পি পোর্শনে আরএনএ মানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এখানে আসতে হবে, তাই না? পলিমারেজ আসতে হবে। তো পলিমারেজ বসেছে, কিন্তু গার্ড করে রেখেছে কে না, এই তোমার প্রোটিনটা। তো একে যেহেতু গার্ড করে রেখেছে, একে বলা হয় রিপ্রেশার, বাধা দান করছে, রিপ্রেশার প্রোটিন। এই রিপ্রেশার প্রোটিন হচ্ছে অ্যালোস্টেরিক প্রোটিন। তো কতগুলো জায়গায়, তো সব যদি ঠিকঠাক হয় তবেই হয়। আমি এর পরে যাব, আউট অফ এনসিআরটি বেরোবো। এবার এটা কেন এরকম হচ্ছে না, এটা সবসময়ের জন্য সুইচ অফ করে রাখছে। ভালো করে বোঝো, কোশ্চেন কিন্তু করবে রিপ্রেশার কার সঙ্গে বাইন্ড করে, অপারেটরের সঙ্গে বাইন্ড করে কি করে, সুইচ অফ করে দেয়। অফ, সুইচ অফ হলো, ল্যাকটোজ অপেরন অফ। তাহলে নর্মাল কন্ডিশনে ল্যাকটোজ অপেরন কী অবস্থা থাকে, সুইচ অফ অবস্থা থাকে। এবার ল্যাকটোজ যদি মিডিয়াতে আসে, সেই ল্যাকটোজ কী করে, ল্যাকটোজ নর্মাল ভেঙে অ্যালোল্যাকটোজ বলে তৈরি করে। এই অ্যালোল্যাকটোজ কি করছে না, এই যে তোমার প্রোটিনটা তৈরি হয়েছিল, এই প্রোটিনটার একটা বাইন্ডিং সাইট থাকে, আমি পরে দেখাবো সব ডিটেলসে। সেখানে গিয়ে এ এমনভাবে জুড়ে যাচ্ছে যে এর চেহারাটা আর এরকম হচ্ছে না। এর চেহারাটা কী হয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে এর চেহারাটা এরকম হয়ে যাচ্ছে, এইরকম লম্বাভাবে হয়ে গেল। আমি অন্যভাবে আঁকলাম। তাহলে এরকম যদি হয়, তখন সে আর এখানে বাঁধতে পারছে না, ফিরে আসছে। তো ফিরে আসছে যখন, তখন আয়লে পরিমাণে বসলে সে কিন্তু পরপর এগিয়ে যাবে, আর এখান থেকে একটা এমআরএনএ তৈরি, প্রোটিন তৈরি করবে, যেটা হচ্ছে বিটা গ্ল্যাকটোসাইডেজ এনজাইম। বিটা গ্ল্যাকটোসাইডেজ এনজাইম তৈরি করবে, যেটা কাজ করবে কি, ল্যাকটোজকে ভেঙে কি করবে, গ্যালাক্টোজ প্লাস হচ্ছে গ্লুকোজ তৈরি করবে। এই গ্লুকোজ যখন গ্যালাক্টোজ তৈরি করলো, তখন কিন্তু ব্যাকটেরিয়া তার খাবার হিসাবে পেল। এবার প্রশ্ন যে এখানে এই যে এই ল্যাকটোজ কার সঙ্গে বাইন্ড করে, রিপ্রেশার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে। ল্যাকটোজ বাইন্ড করে কার সঙ্গে, রিপ্রেশার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, তার কনফিগারেশন চেঞ্জ করে দেয়, সঙ্গে সঙ্গে সে আর বাঁধতে পারে না। তাহলে কি হলো, সুইচ অন। সুইচ অন করছে কে, ল্যাকটোজ। সেই জন্য ল্যাকটোজকে বলা ইনডিউসার, ইনডিউস করছে, ইনডিউসার। এবং এই ইনডিউস করছে বলে এই ল্যাক অপারেন্টকে বলা হয় ইনডিউসেবল সিস্টেম। এছাড়াও আমাদের আছে রিপ্রেসেবল সিস্টেম। সেটা কীরকম, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওপেরন থাকে, যেমন হচ্ছে অ্যারাবিনোজ ওপেরন, ভ্যালিন ওপেরন, ল্যাক ওপেরন। সেরকম ট্রিপ্টোফ্যান ওপেরনও থাকে। ট্রিপ্টোফ্যান ওপেরন এটা হচ্ছে রিপ্রেসেবল। এখানে কি হয় না, এখানেও কিন্তু প্রোমোটার আছে, অপারেটর আছে, এবং স্ট্রাকচারাল জিন কী আছে, এ বি সি ডি ই, উল্টো দিক দিয়ে। এই যে জিনগুলো আছে, এই জিনগুলো সবসময় কাজ করবে বিভিন্ন প্রোটিন, এবং আলটিমেট কি তৈরি করে, ট্রিপ্টোফ্যান। এবার মিডিয়াতে এটা কি হচ্ছে না, অল টাইম এটা করছে, তার মানে সুইচ অন।
তাহলে মিডিয়াতে যদি ট্রিপ্টোফ্যান না থাকে বা বাইরের থেকে মিডিয়াম থেকে ট্রিপ্টোফ্যান যদি না থাকে বা এন্ড প্রোডাক্ট ট্রিপ্টোফ্যান অতিরিক্ত না তৈরি হয়, তাহলে এটা সুইচ অন অবস্থায় থাকে। কিন্তু যদি কোনোভাবে আমরা ট্রিপ্টোফ্যান দিয়ে দিই, ভালো করে বুঝবে, কিন্তু ট্রিপ্টোফ্যান দিয়ে দিলেই কিন্তু গিয়ে ট্রিপ্টোফ্যান এখানে যুক্ত হয়ে যাবে, পরে আসবে, যুক্ত হয়ে গেলে পরে আর সে চলতে পারবে। তাহলে ট্রিপ্টোফ্যান ওখানে কি রিপ্রেস করছে, রিপ্রেশার হিসেবে কাজ করছে, অর্থাৎ রিপ্রেসেবল সিস্টেম। এইটুকু জানলেই হবে, একটু আর কিছু তেমন কিছু তো আমাদের সিলেবাসে নেই, সেই জন্য এটা নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করব না। এবার আমরা যেটায় যাব সেটা হচ্ছে